নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। এসটিভি বাংলার পর্দায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ডালি আপনাদের জন্যই সাজিয়ে রাখা হয়। এবং এই যে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ মূলত অনুষ্ঠান, আমি সবসময় বলি যে এটা আপনাদেরই অনুষ্ঠান। কারণ এই যে বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর মানুষের বিভিন্ন সমস্যা, কিন্তু আর একটা দিক যদি আমি ভাবি যে এই যে সমস্যা এবং এই সমস্যা থেকে মুক্তির উপায় বা এই যে খোঁজা বা একটা বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারকে পাওয়া, সেটা আজকালকার দিনে বড়ই দুর্লভ বলা যেতেই পারে। কিন্তু আমাদের কথা রেখে বা আপনাদের কথা রেখে যাকে প্রতিবার আমরা পাই আমাদের স্টুডিওতে, সে আর কেউ নন, তিনি বাস্তু কনসালটেন্ট, মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। স্যারকে আবারও ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। দর্শক বন্ধুরা, আজ মূলত যে টপিক নিয়ে আমাদের আলোচনা থাকবে, আর দৈপায়ন স্যার মানেই বিভিন্ন ধরনের সমস্যার এক চুটকিতেই সমাধান। তো সেই রকমই বহু মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন, নিজের বাড়ি করব, নিজের একটা ফ্ল্যাট কিনবো, এটা একটা অ্যাসেট বলা যেতেই পারে। কিন্তু সেটা করার আগে কিছু জিনিস আমার মনে হয় যে বিচার করে এগোনো ভালো। তার জন্যই আজকে আমাদের মূলত অনুষ্ঠান। স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন স্যার, যে এই যে বাস্তু, তো সেই বাস্তু দেবতা কে, বা এই আজকের দিনে তার গুরুত্বই বা কতটা? আচ্ছা, বাস্তু দেবতা বলতে এখানে খুব ডিটেলে আমি যাচ্ছি না। এখানে একজন পুরুষকে বলা হয়েছে আর কি, যিনি নাকি উপর হয়ে রয়েছে। হ্যাঁ, তারও একটা কাহিনী আছে, সেটা নয় পরে কখনো আলোচনা করব। তো এখানে বলা হয় যে মানে একজন মানুষ ছিল, সে আর কি বরদান পেয়েছিল, সে খেতে পারবে, যত খাবে তত বাড়বে আর কি। সে বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেছে যে পুরো পৃথিবীকে কি সে নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো তখন সব দেবতারা দেখলো যে মুশকিলের ব্যাপার, কি করে একটা মানুষ যদি পৃথিবীর সমান সাইজ হয়ে যায়। হ্যাঁ, তো সেই হিসাবে আর কি তখন সবার বুদ্ধিতে এসে তো তার উপর আর কি ঝাঁপিয়ে পড়ে সব দেবতারা আর কি আক্রমণ করে এবং তাকে বেঁধে দেয়। তো বেঁধে দেওয়ার জন্য সে উপর হয়ে পড়ে, ঠিক আছে। তো এক একজন স্থানে এক একজন দেবতা সেই সময় পড়েছিলেন এবং সেই সময় তাকে সে ওই বরদানটা পায়। সে বলে যে আমার কি দোষ, আমি যা বরদান পেয়েছি সেই অনুযায়ী হয়েছে। তো তাকে বলা হয় যে হ্যাঁ, তুমি যে স্থানে যেই কাজ যেই দেবতা আছে সেই অনুযায়ী সেই কাজটাই তুমি আর কি লোককে দেবে, এইসব নানা রকম আছে। তো এই সমস্ত কাহিনীর মধ্যে আমরা যাচ্ছি না, ঠিক আছে। এখন যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যে বাস্তু দেবতা বলে একজন দেবতা, ঠিক আছে। এটাই মানে লজিক্যাল মাইন্ডে যেটা চলে সবার। এবং উনি যখন উপর হয়ে শুয়ে থাকেন এবং তার মাথাটা থাকে ঈশান কোণ, যেটাকে বলি নর্থ ইস্ট, মানে নর্থ এবং ইস্টের মাঝামাঝি, এটাকে বলা হয় ঈশান কোণ। এবং পাটা থাকে হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার। সাউথ ওয়েস্ট মানে হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম, ঠিক আছে। যেটাকে নৈঋত্য কোণ বা নৈঋত্য দেব, মানে রাক্ষস দেবতা রাহুকেতু থাকে। হ্যাঁ, তো সেই স্থানটাকে নৈঋত্য কোণ বলা হয়। সেখানে থাকে তার পা। তার ডান হাতটা থাকে হচ্ছে আপনার দক্ষিণ পূর্বতে, সাউথ ইস্টে, আর বাঁ হাতটা থাকে নর্থ ওয়েস্টে, মানে আপনার বায়ুকোণে। ওটা অগ্নিকোণে, এটা বায়ুকোণে থাকে। এই হলো জিনিস। আর মাঝখানে হচ্ছে ব্রহ্মস্থান, ঠিক আছে। এইটা হলো বাস্তুর পজিশনিং। এবার হচ্ছে এক একটা জায়গাতে এক একজন দেবতা আছে। হ্যাঁ, অ্যাস্ট্রোওয়াইজ যদি বলি এক একজন দেবতা থাকে। তো আমরা দেখা গেছে যে এক একজন দেবতার নিঃসন্দেহে এক একটা কাজ থাকে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখেছি যে মেইন যেটা করে, এখন বাস্তুতে অনেক রকম ডিরেকশনস হয়। কেউ বলে যে 8টা ডিরেকশন, কেউ বলে 16টা ডিরেকশন, কেউ বলে 32টা ডিরেকশন। আপনি অসংখ্য ডিরেকশন বাড়াতে পারেন, তাতে কিছু এসে যায় না। কিন্তু প্র্যাকটিক্যালটা কোনটা? যারা নাকি ধরুন অ্যাস্ট্রোবাস্তু করছে তারা বলে আমি কাউকে ছোট বড় করছি না, ঠিক আছে। যেটা প্র্যাকটিক্যাল জায়গাটা, যেখানে প্রবলেমটা থাকে আর কি, আলটিমেট সলিউশনটা বেরোয় না, তখন আমাদের কাছে আসে প্রবলেমটার জন্য, সলিউশনের জন্য। এবার যেটা হয়, বলা হচ্ছে যে পার্টিকুলার এই 16টা ডিরেকশন ধরুন একটা ফ্ল্যাটকে ভাগ করা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে যে এইটুকু এরিয়ার মধ্যে আপনার এই দেবতা আছে, ঠিক আছে। এটার জন্য এই রেমেডি, ওটার জন্য ওই রেমেডি, এখানে এই জিনিসটা রাখবেন, ওই জিনিসটা রাখবেন না, ঠিক আছে। এইসব নানা রকম জিনিস বলা হলো। এবার আমার একটা বক্তব্য হচ্ছে, একটা লোকের ফ্ল্যাটের সাইজ কত? আমার প্রথম প্রশ্ন, ঠিক আছে। একটা লোকের ফ্ল্যাটের সাইজটা কত? আমি তো কাউন্টিং স্টার্ট করা হয় সাধারণত সেন্টার থেকে, যত মাপযোগ হয় না সেন্টার থেকে হয়। কেন এই প্রসঙ্গটা আসছি, আমি এদিক ওদিকের কথা না বলে আমি কেন ডাইরেক্ট এখানে এলাম, কারণ এটাই আর কি অ্যাকচুয়ালি দর্শকরাও জানতে চায়। আমি জানি তো আমাদের কাছে তো ক্লায়েন্টসরা আসেন। তো এবার হচ্ছে সেন্টার থেকে যখন আমি একটা লোকেশন আমি ভাগ করছি, হ্যাঁ, আমি যদি 16টা ডিরেকশন ভাগ করি, তাহলে এক একটা ডিরেকশানের যে
মানে ব্যাসার্ধ সেটা খুবই ছোট, মানে এক একটা ডিরেকশনে যে এরিয়াটা খুবই ছোট হয়। তো এবারে কি হয়েছে, একটা ফ্ল্যাট ধরুন দেখা গেলো 800 স্কোয়ার ফিটের রয়েছে, 2 BHK বা 3 BHK 1200 স্কোয়ার ফিট। এবার যেই স্কোয়ার ফিটটাই দেয় ওরা প্রমোটাররা দেখবেন বলে যে 20 to 30% লোডিং থাকে, কিন্তু দেখা যায় তার থেকেও বেশি থাকে। টেকনিক্যালি মাপলে তারপর ধরুন আপনার যখন নাকি দেয়ালের এইগুলো সরে যাচ্ছে, ঠিক আছে, ওই সব মেপে টেপে হয়তো দেখা গেলো যে 50%ই লোডিংয়ে চলে গেছে, 40%ই চলে গেছে। হ্যাঁ, তাহলে ফ্ল্যাটের এরিয়াটা অনেক কম, 500, 600, 700 মধ্যেই হয়ে যায়, ছোট্ট ফ্ল্যাট। ঠিক আছে, এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে কোন দিকে বেশি আছে, কোনো দিক হয়তো বেশি আছে, বেড়ে রয়েছে, আগের দিন আমি বলেছিলাম কোনো দিক হয়তো বেড়ে রয়েছে, কোনো দিক হয়তো ছোট রয়েছে, সেসব তো ঝামেলা আছেই, ছেড়ে দিন। এবার হচ্ছে যে আমি যদি ওইটুকু এরিয়া যখন আমি 16টা ভাগ করব, দেখা গেছে যে এখান থেকে ওইটুকু মানে হয়তো দেখা গেলো 5 ফুট বা 6 ফুটের মধ্যেই হয়তো 3টে ভাগ পড়ে যাচ্ছে। এবার আমি কি করে তাহলে খাট পাতবো? আমি যখন খাট পাতবো দেখা গেলো 3টে ভাগের মধ্যে আমার খাট পড়ে গেছে, বিচার করতে পারবেন? পারবেন না। আপনি ফ্ল্যাট ভুলে যান, আপনি ধরুন জমি কিনেছেন, জমিতে বলা হলো যে এই দিক দিয়ে আপনার দরজা করতে হবে, তাহলে গিয়ে আপনি ভালো ফল পাবেন। ঠিক আছে, এবার আপনার ধরুন 30 ফুট হয়তো সামনের এন্ট্রান্সটা রয়েছে, সেটা অনেক বড় বলছে, ঠিক আছে, কম বেশি হতে পারে লোকের। এবার ওইটুকু জায়গার মধ্যে আপনি যদি ওই 16টা ভাগ করার পর যে সামান্যতম জায়গাটা পড়ে থাকবে, আপনি যদি এখন দিল্লি বোম্বের মতো, দিল্লি বোম্বে ছেড়ে দিন, আপনার এখানেই কোটি টাকা দাম একটা জমির, ঠিক আছে, একটা যে লোকটা 1 কোটি টাকাতে একটা জমি কিনেছে, আপনার কি মনে হয় যে সে লোকটা সাইকেল নিয়ে ঢুকবে? এটা কি প্র্যাকটিক্যাল? এটা প্র্যাকটিক্যাল না। তাহলে সে একটা গাড়ি নিয়ে ঢুকবে, নিশ্চয়ই অল্টো কিনবে না, রাইট? তার মানে একটা বড় গাড়ি কিনবে। এবার সেই বড় গাড়িটা কী করে ওখানে ঢোকাবেন? পজিশন পাবেন? ডু ইউ থিঙ্ক ইটস প্র্যাকটিক্যাল? তাহলে কি ওটা ইমপ্র্যাকটিক্যাল? ওটা ইমপ্র্যাকটিক্যাল নয়। যারা সাজেস্ট করছে তারা প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড নয়, প্রবলেমটা এখানে। কারণ ওই মানে একটা ডিরেকশনকে যদি আমি 16টা ডিরেকশনে ভাগ করি, তাহলে যে ব্যাসার্ধটা বেরোবে, একটা তো এরমভাবে তো বেরোচ্ছে ডিরেকশনগুলো, আমি যখন এই বাস্তু চক্রটা বসাবো, তাহলে যে ডিরেকশনের যে এক একটা এরিয়া বেরোবে না, সেই এরিয়াটা এতটা ছোট হয় যে তার মধ্যে কোনো কাজই করা যায় না। তাহলে ওটা দিয়েছেন কেন? দিয়েছে কেন তো প্রশ্ন আসে। তো দিয়েছে যেই সময়ের কথা ভেবে, সেই সময় এইসব বাড়ি তৈরি হতো না, তখন রাজবাড়ি ছিল। আর রাজবাড়িতে ওইটুকু এরিয়া মানে অনেকটা এরিয়া। আপনি রাষ্ট্রপতি ভবনের বাস্তু করতে চান, আপনার 16টা কেন 32টাও লাগতে পারে ডিরেকশন, ঠিক আছে? আপনার ফ্ল্যাটে লাগবে না, ফ্ল্যাটে 8টা ডিরেকশন ইজ এনাফ, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু বাস্তুটা করতে হবে, তবেই গিয়ে আপনি প্র্যাকটিক্যাল সলিউশন পাবেন। প্রত্যেক ফুট অন্তর অন্তর যদি বলি এই দেবতা বসে আছে, ওই দেবতা সরে গেছে, ওইভাবে কাজ হবে না, এটা প্র্যাকটিক্যাল নয়। তারপরে নানা রকম বাস্তুতন্ত্র পুজো টুজো করে জিনিসগুলো করে দিয়ে গেল, আলটিমেটলি দেখা গেল যে না তার নাম ঠিক আছে, না তার ফোন নাম্বার ঠিক আছে, না তার ঘড়ি ঠিক আছে, কাজের জায়গাগুলো তো ঠিকঠাকই নেই। প্রবলেমসগুলো কিন্তু ঠিকই রয়ে গেছে, প্রবলেমসগুলো কিন্তু যায়নি, কারণ আমরা জানি যায়নি। সে নিজে থেকে মানসিকভাবে সে নেগেটিভ, কি করে কাজ হবে? প্র্যাকটিক্যাল জায়গায় দাঁড়িয়ে আপনি কাজই করতে পারবেন না। এইটা হলো জিনিস। তার মানে স্যার যদি বলা যায় যে হঠাৎ করে কেউ বাড়ি করব বা ফ্ল্যাট কিনবো, তার আগে অন্তত বাস্তুটাকে মেনে সবটা করা উচিত, পুরোটা মেনে ঠিক করে বুঝে নিয়ে করা। প্রথম কথা হচ্ছে জমি কেনার আগেই যেন দেখানো হয় ওটা কি জমি, জমিটার কোন দিকে কোনো জলাশয় আছে, ঠিক আছে? এই নয় যে আমি এখানে জমি কিনেছি তার পাশেই জলাশয় আছে, সেটা হতেই পারে, নাও হতে পারে, ঠিক আছে? এটাও তো হতে পারে যে আমি যেখানে জমি কিনেছি তার কিছুটা এগিয়ে গিয়ে জলাশয় আছে, সেটাও হতে পারে, ঠিক আছে? কত বড় জলাশয় আছে, আপনি দেখবেন গঙ্গার যেটা পূর্ব পাড় আছে, সেটা যতটা বর্ধিষ্ণু উন্নত সেটা কিন্তু পশ্চিম পাড় কিন্তু ততটা নয়। এটা সবসময় আপনার অবজার্ভ করে দেখবেন, ঠিক আছে? এরও একটা বাস্তু হয়। কেন নয়? তার মানে কি ওখানে যারা আছে তারা কি কেউ কোনো পয়সা করে কিছু রাখে না? না, তা না, কম্প্যারেটিভলি বলছি। এমনকি জমির দামও দেখবেন পূর্ব পাড়ে দেখবেন কম্প্যারেটিভলি পশ্চিম পাড়ে থেকে বেশি হবে। এটা হচ্ছে জেনারেল বাস্তু। এটা অটোমেটিক কথা বলে, এই জিনিসগুলো অটোমেটিক কাজ করবে। এবার কেন ওটা হলো? কারণ গঙ্গা অনেক বড় সাইজের হয়, ঠিক আছে? গঙ্গা অনেক বড়, তার ডেপথ অনেক, তো কতটা ডেপথ যাচ্ছে সেগুলোর উপর বেস করেও কিন্তু সেই যে ক্যানেলটা, সেই যে রিভারটা ফ্লো করছে, তার উপর বেস করে আমরা বলতে পারি যে কত দূর পর্যন্ত তার প্রবাহটা থাকবে, ঠিক আছে? তো সেগুলোরও কিন্তু ব্যাপার থাকে।
আচ্ছা স্যার, অনেকেই এরকম অ্যাস্ট্রোলজি মানেন না, হ্যাঁ, হঠাৎ করে হয়তো বাড়ির একটা শখ হলো বা আমি নিজের বাড়ি করব, ফ্ল্যাট করব, করে নিয়ে ঢুকে গেল। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, অশান্তি বা বিভিন্ন প্রবলেমস রিলেটেড যা কিছু হচ্ছে, তো সেটা কেন, মানে সেটাতে কি নিস্তার পাওয়ার উপায়? দেখুন, এবার হচ্ছে যে মানে না ঢুকে গেল, ঠিক আছে, এটা কিন্তু তার ভাগ্যেতেই লেখা ছিল, এবং সে যে মানবে সেটাও কিন্তু লেখা থাকে যে একটা টাইমের পর তার সে বোধটা আসবে যে আমার মনে হয় কোথাও একটা জায়গায় প্রবলেমস আসছে, সেটা সে নিজে নিজেই সে বোধশক্তি আসুক বা পারিবারিক চাপেই হোক, ঠিক আছে। এবার যখন সে আসে আমাদের কাছে, প্রবলেমটা যেটা হয় না, তাদের ইগোতে খুব বাধে। আমরা বলে তো দিই আপনার এরকম প্রবলেম আছে, এরম হচ্ছে, এটা হয়েছে বলে ওটা হচ্ছে, তারা তর্ক করতে বসে। এটা পরিষ্কার বলছি, আমার কোনো এতে অসুবিধা নেই। তারা তর্ক করতে বসে, কই ওনার তো হয়নি, তার তো হয়নি, তাহলে আপনি সাবজেক্টটা শিখুন না, ইউ লার্ন দ্য সাবজেক্ট ফার্স্ট। তো এবার ব্যাপারটা হচ্ছে যে তর্ক করে তো লাভ নেই। তার কেন হয়নি? তার গ্রহ দশা হয়তো তখন ভালো ছিল, তাই হয়নি। আমি রিসেন্টলি একটা বাস্তুতে ভিজিট করেছি, একটা মিষ্টির দোকান। সেখানে দক্ষিণ দিকে তার এন্ট্রান্স, একসময় তার বিশাল ব্যবসা ছিল, এখন প্রায় ধরুন 10-15 বছর হয়ে গেছে তার ব্যবসা খুব একটা চলে না। একসময় কিন্তু তার মানে এটা বহু বহু পুরনো দোকান, হ্যাঁ, বহু ছিল, মানে ধরুন 20 বছর আগে, মানে আরও 20 বছর এক্সট্রা হয়তো সে ব্যবসা করে কামিয়েছে, এখন 10-15 বছর সে কিছু করতে পারছে না। কেন হলো? কারণ হচ্ছে সেই সময় তার যে গ্রহদশাগুলো ছিল সেগুলো হচ্ছে তার আয়ের যে 11th হাউস বা সেই অনুযায়ী অ্যাস্ট্রোওয়াইজ বা যেটাই বলুন নিউমোরোওয়াইজ, সেই অনুযায়ী সেই জিনিসগুলো সেগুলো কাজ করে গেছে তখন, তাই হয়নি। এবার যখন নাকি খারাপ গ্রহের গ্রহদশা শুরু হয়েছে, সেটা চলছে, লিঙ্গার করছে, এখন বাস্তুর এফেক্টটা সে বুঝতে পারছে। তখন বোঝেনি, তখনও ছিল, কিন্তু তখন এই ভুল বাস্তুর জন্য যেহেতু গ্রহদশা ভালো ছিল সে কিন্তু কামিয়েছে, কিন্তু সেই সময় যদি বাস্তুটা ঠিক থাকতো আরও কামাতো। এখন যেহেতু বাস্তুটা বাজেই রয়েছে, এখন আর কামাতে পারছে না, কারণ গ্রহদশাটা ভুল আছে, ঠিক আছে। তো যেটা ঠিক সেটা কিন্তু ঠিক, এটা মাথায় রাখবেন। আমরা যখন নাকি কোনো কিছু ধরুন মোবাইল নিউমোলজি নিয়ে যখন করি, অনেককে বলি যে আপনার মোবাইল নাম্বারে এরকম এরকম প্যাটার্ন আছে, তো আপনার এগুলো হচ্ছে। অনেকে বলে হ্যাঁ কিছুটা হচ্ছে, অনেকে বলে যে কিছুটাই হচ্ছে না, মানে কোনোটাই হয়নি, সব ভুল, প্রেডিকশন মেলেনি বলে। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা তো আর আমি আপনাকে দেখে বলছি না, এটা মিলিয়ন্স অফ লোকের ওপর টেস্টেড, ট্রাইড অ্যান্ড টেস্টেড, ঠিক আছে। এটা হবে না হলে যখনই আপনার খারাপ গ্রহদশা শুরু হবে তখনই হবে, ঠিক সময় আসবে, আপনি ওয়েট করুন, ওয়েট ফর দ্য এন্ড, ঠিক আছে, ঠিক হবে। যখন শুরু হবে না তখন কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না, কারণ ইউনিভার্সাল ল অফ অ্যাট্রাকশনের একটা ব্যাপার আছে। ইউনিভার্সাল ল অফ অ্যাট্রাকশনে ধরুন আপনি একটা খাবারের অর্ডার দিলেন, খাবারটা তো তৈরি হয়ে গেছে, এবার খাবারটা আপনার কাছে আসবে, ঠিক আছে, আপনাকে বিল পেমেন্ট করে হোটেল ছাড়তে হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই আমাদের ইউনিভার্সালও তাই জিনিস, যেটা অর্ডার দেওয়া হয়ে গেছে না সেটা চলে গেছে অর্ডারে, যতক্ষণ না আপনার কাছে এসে পৌঁছচ্ছে আপনাকে, তার আগে আপনি চেঞ্জ করার কিছুটা হলেও সুযোগ পাবেন। কিন্তু যদি চেঞ্জ না করেন, যখন অর্ডার চলে আসবে না তখন কিন্তু ওটা পুরোটা এক্সিকিউট হয়েই বেরোবে। কাজে এটা কিন্তু খুব সাবধান থাকবেন, যেটা ভুল সেটা ভুল, সময় থাকতে এগুলো ঠিক করে নিতে হয়, এটা নিয়ম। প্রথমে দর্শক বন্ধু বলেছিলাম যে দৈপায়ন স্যার আসলেই সমস্যা বোধহয় কিছুটা হলেও সমাধানের রাস্তা উনিই বলে দেন। তো এই জন্যই স্যার আরেকটা বিষয়, যে বহু দর্শক বন্ধুদের একটা কোশ্চেন, যে কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় পুরনো বাড়ি, বহু পুরনো বাড়ি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে দেখা যায় ফাটল বা ড্যাম এগুলো দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কেমন বাস্তুদোষের শিকার হতে হয়? এটাকে না বলা হয় গৃহে রাহু প্রবেশ, ঠিক আছে। তো ঝামেলা ঝঞ্ঝাট প্রবলেমস তো থাকবে, কোন দিকটা ফাটল হয়েছে দেখতে হবে, সেটা কোন দেবতার জায়গা দেখতে হবে, সেই অনুযায়ী আর কি সেইগুলো তখন ক্যালকুলেশন হবে যে তাহলে ওইখান থেকে যেটা পাওয়া উচিত ছিল সেই জায়গাটায় এখন এই জিনিসগুলো রাহু প্রবেশ করে যেটা হবার সেটা হবে। আচ্ছা, এর থেকে কি কোনো নেগেটিভ শক্তি? একদম নেগেটিভ শক্তি তো অবশ্যই আসবে, ঠিক আছে। এবার ধরুন কারো ধরুন নর্থ ইস্ট পজিশনে ধরুন ফাটল হয়ে গেছে, ড্যাম পড়ে গেছে, ঠিক আছে। এবার নর্থ ইস্ট হচ্ছে মাথা, ঠিক আছে, তার মানে মাথায় হলো কি ক্র্যাক, রাইট। এবার ওখানে ধরুন রাহুর প্রবেশ আমরা বলছি, তার মানে কি হবে, মতিভ্রম, ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল কাজ করা, হ্যাঁ, অলরাউন্ড যে প্রসপারিটি সেটা থেকে সরে আসা,
প্রসপারিটি এর নেই, আসছে না। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে 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 আসতে শুরু করবে, ধীরে ধীরে আসতে শুরু করবে। বাস্তুর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, যেটাই হয় না একটু দেরিতে হয়। হ্যাঁ, কোনো কোনো সময় তাড়াতাড়ি হয়ে যায়, বাট মেইনলি যেটা হয় সেটা দেরিতে হয়। অর্থাৎ ভালোটাও আসে আস্তে আস্তে ধীরে ধীরে, খারাপটাও আসে আস্তে আস্তে ধীরে ধীরে। হ্যাঁ, কাজেই কিন্তু এটা সাবধান থাকবেন, যদি ভুল হয় তাহলে যেমন নাকি খারাপটাও আসে দেরি হয়, তেমনি খারাপটাকে রেকটিফিকেশন করলে ওটা যেতেও কিন্তু টাইম লাগবে। এটা যেন মাথায় থাকে। নেক্সট কোশ্চেনে স্যারের কাছে একটা বিশেষ কোশ্চেন আমার তরফ থেকে, যে অনেক বাড়িতে দেখতে পাওয়া যায় যে ভাড়াটে বসায়। তো সেক্ষেত্রে বাস্তুর প্রবলেমটা ভাড়াটে কিংবা বাড়ির মালিক সেটা কি ভিন্নভাবে প্রভাবিত করে? এবার এখানে ব্যাপার আছে, এবার হচ্ছে যে ভাড়াটে, এবার বাস্তুটা কি জানো তো, বাস্তুটা হচ্ছে যে থাকবে তার উপরে মেনলি এফেক্টটা করে। হ্যাঁ, এবার হচ্ছে যে এবার মালিক যদি ওই বাড়িতেই থাকে, ধরুন একতলা ভাড়া বসিয়েছে, দোতলায় মালিক থাকে, এবার একতলা বাস্তু ঠিক নেই, তাহলে কিন্তু তার প্রভাব কিন্তু দোতলায় পড়বে। হ্যাঁ, এবার হচ্ছে যদি মালিক সেখানে না থাকে তাহলে হয়তো প্রভাব পড়বে না, কিন্তু যে বাস্তু মানে যে নিচে যে রয়েছে তার উপর তো প্রভাব পড়ছে। এবার কীরকম প্রভাব পড়বে, এবার ধরুন দেখা গেল যে নর্থের দিকে রয়েছে বাথরুম, নর্থ ইস্টে রয়েছে বাথরুম, তাহলে অলরাউন্ড প্রসপারিটি যে ভাড়াটা হবে তার থাকবে না। এবার সে কী করবে, সে যে টাকাটা কামাচ্ছে সে টাকাটা হয়তো সেভাবে রাখতে পারছে না, তার বাড়িতে হয়তো যারা রয়েছেন তাদের হয়তো শরীর স্বাস্থ্য প্রায়ই খারাপ হচ্ছে, প্রায়ই হসপিটালে যেতে হচ্ছে। ঠিক আছে, এবার কি হবে, সে যদি টাকা না রাখতে পারে সে আপনাকে ভাড়াটা দেবে কি করে? এবার আপনি হয়তো বললেন যে আমি ভাড়া চাই, না হলে আপনাকে থাকতে দেবো না, এসব বললেন, কোনোরকম করে হয়তো সে ভাড়াটা দিল, দিয়ে তারপর আস্তে আস্তে কী করলো, সে সেখান থেকে মুভ আউট হয়ে যাবে, চলে গেল আরেকটা ভাড়া দেখে। আচ্ছা, এবারে এবং সে বুঝলো যে বাড়ির মালিক ঠিক নয়, এটাইও বুঝবে, ও তার বাস্তু বুঝবে না। এবারে যেটা হবে সেটা হচ্ছে আরেকজন ভাড়া নিয়ে আসবেন, আবার হয়তো কেউ ভাড়া পেলো, এরকম করতে করতে আপনি হয়তো 5-6 বছর আপনি হয়তো চালাবেন। ঠিক আছে, তারপরে দেখবেন আর কোনো ভাড়াই দেখবেন সেভাবে টিকছে না, এবার পাড়ায় রটে যাবে যে আপনার বাড়িতে ভাড়া টেকে না, এবার আপনি আর ভাড়া পাবেন না। কাজী আমি বারবার বলেছি, সব কিছু ঠিকঠাক করে বুঝে নিয়ে কাজ করবেন। এরম ভাববেন না আমি এখানে থাকি না বলে এটা ভাড়া দিয়ে দেবো। যদি মনে হয় বাস্তুটা সত্যিই ভুল আছে, ইফ পসিবল ওটা বেচে দিন, বেচে দিন। যে নেবে যদি ঠিক করতে পারেন করুন, আর যদি ঠিক না করতে চান বেচে দিন। যে নেবে এবার তার দায়িত্ব সেটাকে ঠিক করে নিয়ে নেওয়ার কাজ করার। ঠিক আছে, এটা করবেন। এতে কি হয়, এতে কিন্তু আপনার উপরেও কিন্তু একটা দোষ লাগে, কারণ আপনি ইচ্ছাকৃত আপনি জানার পরেও ঠিক করেননি। আচ্ছা স্যার, অনেকের বাড়িতেই ঠাকুর ঘর ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট জায়গা, যারা পুজো আর্চা করতে ভালোবাসেন, তো সেক্ষেত্রে নতুন কোনো বাড়ি করলে বা ফ্ল্যাট কিনলে একটা ঠাকুর ঘর তো থাকতেই পারে, তো সেটা কোন দিকে হওয়াটা শুভ? দেখো, বাই ডিফল্ট ঠাকুর ঘর হবে ঈশান কোণে, এটা হচ্ছে বাই ডিফল্ট রুল, ঈশান কোণ, মানে যেন বাথরুম না থাকে সেখানে। তো ঈশান কোণে বাই ডিফল্ট হবে ঠাকুর ঘর। এবার এই ঠাকুর ঘরটা ঈশান কোণে যাবে, অথবা ইস্টের দিকে যেতে পারে, পূর্ব দিকে অথবা নর্থের দিকে, এটা হচ্ছে বাই ডিফল্ট লোকেশন। হ্যাঁ, কোন দিকে হবে না সেটা হচ্ছে দক্ষিণের দিকে আর দক্ষিণ পশ্চিমের দিকে, নৈঋত্য কোণ, আর দক্ষিণ হচ্ছে জমের দ্বার, এই দুটো জায়গাতে ঠাকুর ঘর হয় না। এটা হচ্ছে ডিফল্ট জিনিস। দক্ষিণাকালী হলে দক্ষিণ দিকে থাকবে, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু এমনিতে হয় না। হ্যাঁ, ঠাকুর ঘর নিয়ে আমি অনেক জায়গায় হয়তো বলেওছি, আবারও বলছি, দেখবেন যেই সমস্ত দেবী যারা রয়েছেন ঠাকুর ঘরে, যদি কোনো দেবী দাঁড়িয়ে থাকেন, আমরা যে কোনো দেবীকে না, সে কালী হোক দুর্গা হোক, আমরা কিন্তু লক্ষ্মীর আসনই ফেলি। যদি কোনো দেবী দাঁড়িয়ে থাকেন না, বলা হয় অর্থ বেরিয়ে যায়। ঠিক আছে, যার ফটোই রাখবেন, এক তো জোড়া জোড়া রাখবেন, সস্ত্রিক জোড়া জোড়া বসা, ঠিক আছে, নালে রাখবেন না, এটা হচ্ছে জিনিস। এবার দ্বিতীয়ত হচ্ছে যাদের ত্রিনয়ন ওপেন থাকে, যেমন দেবাদিদেব মহাদেব মা কালীর ওপেন থাকে, ওপেন মানে হচ্ছে ভস্য। ঠিক আছে, তার মানে কি আপনি এক্ষুনি জ্বলে পুড়ে যাবেন? না, তা না। এই যেটা হবে সেটা হচ্ছে সংসারে দেখবেন সবসময় কিচিমিচি লেগেই থাকবে, কিছুতেই রিপেয়ার হবে না। তো সবসময় শান্ত মূর্তি, শান্ত জিনিস, এটা হতে পারে কারোর হয়তো শুনতে খারাপ লাগছে, বাট আই হ্যাভ নো আদার অপশনস টু সে, এগুলো মানতে হয়। ঠিক আছে, তো প্রথম কথা, আমি আগের দিনও বলেছিলাম, বাস্তু নিয়ে একটা এপিসোড হয়েছিল, ঠাকুর ঘরটা কিন্তু বাড়িতে রাখার কথাই না, এটা আমি বলেছিলাম। ঠিক আছে, ঠাকুর ঘর বাড়িতে রাখলে আমাদেরকে সেভাবে চলাফেরা করতে হয় যেভাবে ঈশ্বর চলাফেরা করেন, যেটা আমরা করতে পারি না, কারণ আমরা সংসার জীবনযাপনের মধ্যে রয়েছি, সেজন্য ঠাকুর ঘর
বাড়ির বাইরে হয়, এটা হচ্ছে বাস্তুতে আছে। এবার এখানে তো ফ্ল্যাটের মধ্যে সব তো ঘরের মধ্যে আপনি ইনফ্যাক্ট আপনি বাড়ি বানালেও আপনি বাড়ির মধ্যেই ঠাকুর ঘর রাখবেন, ঠিক আছে? তো এখানে প্রবলেমসগুলো ওই জন্য থেকে যায়। তো এইবারে এই প্রবলেমগুলো রেকটিফিকেশন হচ্ছে যে আমাদের ওই জন্য বলা হয় যে মূর্তি পুজো করতে না বাড়িতে কিন্তু মাথায় রাখবেন, বাড়িতে, আমি বলছি না মূর্তি পুজো বন্ধ করে দিন, হিন্দুরা মূর্তি পুজো করে কিন্তু বাড়িতে না, ঠিক আছে? বাস্তু মতে বাড়িতে নয়। কেন নয়? কারণ বলা হয় বাড়িতে যখন মূর্তি পুজো করা হয়, এবার মূর্তি পুজোর জিনিস হচ্ছে কেউ আছে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করে, আর আরেকজন হচ্ছে যে নর্মাল পুজো করছে। যারা প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করছে তাদের ব্যাপারটা আলাদা। যারা নর্মাল পুজো করছেন তারা পুজো করতে করতে কি হয়, ওই ভক্তিতে না আস্তে 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 স্বয়ং ঈশ্বর না তার মধ্যে প্রবেশ করে যান, চলে আসেন। এবারে আমি তো আর জানি না ঈশ্বর কবে প্রবেশ করেছে, আদৌ প্রবেশ করেছে কিনা, কেন আমি তো প্রাণ প্রতিষ্ঠা করাইনি, কাজে আমার জানা নেই। তো এবারে কি হয়, এবার প্রাণ প্রতিষ্ঠা করলে যেটা হয়, ধরুন দিনে 3 বার করে ভোগ দিতে হয়, বা নিয়মকানুন যেগুলো পুরোহিত বলে দেন 3 বার 4 বার ভোগ দিতে হয়, তো সেগুলো তো সেক্ষেত্রে আমরা দিচ্ছি না, ঠিক আছে? এতে কি হয়, এতে একটা বেদ দোষ উৎপন্ন হয়, সেই জন্য বলা হয় বাড়িতে মূর্তি রাখতে নেই, ঠিক আছে? যদিও বা কেউ রাখে, যারা রাখেন খুব ছোট সাইজের, এরকম ছোট্ট সাইজের বেশি মূর্তি না রাখাই উচিত, কারণ ওরা একটা পাওয়ার হয়। আচ্ছা, এটা গেল একটা জিনিস। যাদের ত্রিনয়ন খোলা আছে, ত্রিনয়ন খোলা যেন না থাকে, ত্রিনয়ন বন্ধ করা যদি রাখতে পারেন রাখুন, নাহলে রাখবেন না, একদম স্ট্রেইট নো। অনেকে মা কালী ফটো রেখেছে, এখানে টিপ পরিয়ে দিয়েছে, ওই কারচুপি করে কাজ হবে না, ঠিক আছে? রাখলে ঠিকভাবে রাখুন। আপনি দেবাদিদেব মহাদেবের ফটো খুঁজুন, আপনি মা দুর্গা বা মা পার্বতী, শিব পার্বতী বসে আছেন সেরকম ফটো রাখুন। আলটিমেটলি একজনেরই তো 5 রকম রূপ, সেরকম ফটো রাখুন। যেখানে তাদের ত্রিনয়ন তো তাদের থাকবেই, জানা কথা, কিন্তু ত্রিনয়নটা ক্লোজড আছে, খুঁজুন, সেরকম রাখুন। লক্ষ্মীর ফটো বা অন্যান্য বললাম দেবী যেন কেউ দাঁড়িয়ে না থাকে, বসে আছে খুঁজুন, হ্যাঁ? আর একদম অল্প জিনিস রাখবেন, সব ঘাঁটিয়ে কিন্তু কিছু হয় না, খুব অল্প ঠাকুর রাখবেন, তাতে কাজ এফেক্ট ভালো হয়। বাড়িতে যারা নাকি মৃত ব্যক্তি তাদের ফটো যেন না থাকে, এটা কিন্তু একেবারেই অ্যালাউড না, যতই আপনার তার সঙ্গে ভালোবাসা থাকুক। এর কারণ হচ্ছে, এবার এখানে দুটো জিনিস আছে। এবার সেই ব্যক্তিকে আপনার গুরুদেব, যাকে আপনি রোজ পুজো করেন, ঠিক আছে? কেউ অনেকে বলতে পারে যে আমি বাবা মাকেই আমার গুরুদেব হিসেবে মানি। আপনি মানলে আমার কাজ নেই, ওটা মেনে কাজ হবে না। আপনি যদি মনে মনে ভাবেন যে একজনের শ্রাদ্ধ করেছেন, শ্রাদ্ধ কি হবে? হবে না তো, এটাও হবে না। রুলস আর রুলস, ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস। যদি রুলস ফলো করেন করুন, নাহলে আপনি যা পারেন নিজের মতো করুন, স্ট্রেট ওয়ে। কারণ আমাদেরও সময় নষ্ট, আপনারও অর্থ নষ্ট। যদি নিজেকে বদলাতে চান তবে ডাকুন, উল্টোপাল্টা ডাকবেন না, কারণ আমি অনেক উল্টোপাল্টা ফোনস পাই যেটা না খুব ইরিটেটিং লাগে, ঠিক আছে? তো এইগুলো আমি এই জন্যই বাধ্য হয়ে এগুলো আজকে বললাম, নাহলে বলতাম না। এবারে হচ্ছে যে এই যে জিনিসটা যেটা বলছি, এবার যদি কেউ গুরুস্থানীয়, গুরু মানে কে আপনাকে এটা বুঝতে হবে। আপনার গুরুদেব, আপনি তার কাছে দীক্ষা নিয়েছেন স্পিরিচুয়ালি, হ্যাভ ইউ টেকেন দ্যাট? যদি না নেন, ওই মনে মনে ভাবছি, আপনি সরানো নাকি ওখান থেকে, স্ট্রেইট ওয়ে সরান, একদম স্ট্রেইট ওয়ে। হ্যাঁ, এবার কার কথা বলা হচ্ছে এখানে? আমি এখানেও একটা কোয়েরি আছে। আপনি ধরুন রামকৃষ্ণদেবকে গুরুদেবের নাম করে বলছি, আপনি রামকৃষ্ণদেবকে গুরুদেব হিসেবে মানলেন, উনি একজন বিরাট পুরুষ, সিদ্ধ পুরুষ, আপনি তার ফটো রাখতে পারেন, অসুবিধা নেই, কারণ উনি দেবতুল্য। কাজে দেবতুল্য যারা আছে তাদের ফটো রাখতে পারেন। আপনার বাবা মা কি সিদ্ধ পুরুষ? যদি সিদ্ধ পুরুষ হন তাদের ফটো রাখুন, অসুবিধা নেই। সিদ্ধ পুরুষ যদি না হন, আপনি মনে মনে বাবা মাকে গুরুদেব হিসেবে মানছেন, আমি বলবো হাত জোর করে তাকে প্রণাম করুন, ওনাকে ওখান থেকে সরান, কারণ ওনারা পরলোক গমন করিয়াছেন। যারা পরলোক গমন করেন তাদের ফটো যদি রাখা হয়, তাহলে তা হতে পারে যে তাদের হয়তো পুনর্জন্ম হয়ে গিয়েছে বা হয়নি, আমি জানি না কি স্ট্যাটাস আছে। এবারে যদি হয়ে যায় না, তখন তারা না খুব অস্থির অবস্থায় থাকে, কারণ তাদেরকে এখান থেকে কিন্তু আবার সে ফটো দিয়ে কিন্তু আমরা কিন্তু কল করছি। আচ্ছা, এই জিনিসটা কিন্তু সব জিনিসের জন্য লাগু হয়, এই ফটোর ব্যাপারটা। ধরুন বাড়িতে আপনার একজন মেয়ে আছে, আপনি তার বিবাহ দিয়ে দিয়েছেন, ঠিক আছে? আমি স্ট্রেইট ওয়ে বলবো, বিয়ে হয়ে গেছে তো মেয়ের ফটোটা সরিয়ে দেবেন। মেয়ে কিন্তু পরলোক গমন করেননি, কিন্তু মেয়ের ফটো সরিয়ে দেবেন। কেন? কারণ আপনি যদি ফটোটা ওখানে রাখেন, তাহলে মেয়ের কথাও মনে পড়বে, মেয়েরও আপনাকে মনে পড়বে, সবসময় আপনি ফোন করবেন।
ও না শ্বশুর বাড়ির দিকে নজর দিতে পারবে, না বাপের বাড়ির দিকে নজর দিতে পারবে, সংসারটাই ভেঙে যাবে। পরিষ্কার কথা বলে রাখলাম এটা। মানতে পারেন ঠিক করে মানুন, হাফ মানবেন না, হাফ মেনে এসে বলবেন না দাদা কাজ হচ্ছে না, বুঝতে পারছি না, তাহলে আপনি আর কিছু করার নেই আমার, আপনি আর বুঝবেনও না। এগুলো কিন্তু মাথায় যেন থাকে একদম, আমি কিন্তু এগুলো স্ট্রেইট বলছি এগুলো, ঠিক আছে, সোজা সাপটা। আর এখানে ফটোর ব্যাপার যেগুলো বললাম, আর একটা জিনিস, যদি সত্যি খুব যারা চলে গেছেন তাদের ফটো রাখা ইচ্ছে হয়, প্রথম কথা রাখার কথাই না, সরিয়ে দেওয়া উচিত, তাহলে তাদেরও একটা স্থান হয়। হ্যাঁ, যেমন আইদার দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকের দেয়ালে রাখতে হয়, কিন্তু সেই দেয়ালে বা সেই ফটো ফ্রেমের মধ্যেও কোনো জীবিত ব্যক্তির যেন ফটো না থাকে, ঠিক আছে, যদি থাকে তাহলে কিন্তু তারও আয়ু হ্রাস হয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। বেশি প্রেম দেখাতে গেলে কিন্তু মুশকিল আছে, হ্যাঁ, কারণ সেটারও একটা জায়গা হয়, সব কিছুর মাথায় রাখবেন। একজন ব্যক্তি, তাকে আপনি যতই ভালোবাসুন, তিনি যখন নাকি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন না, সমস্ত সম্পর্ক কিন্তু কাট করে বেরিয়ে চলে গেছে, সে কিন্তু আর এই সম্পর্কে বাঁধনে কিন্তু বাধা নেই, তার জন্য তাকে সাধ্য শান্তি করে আমরা তাকে আমাদের যা প্রসেস সেই অনুযায়ী আমরা বিদায় করি। কাজে তাকে আর ডেকে নিয়ে এসে সেই জিনিসটার মধ্যে কখনো নিজেকে জড়াবেন না, এটা কিন্তু নিয়ম। এইগুলো কিন্তু খুব স্ট্রিক্ট রুলস, এগুলো কিন্তু মানতে হয়। যারা মানেন না তাদের কিছু বলার নেই, তাহলে চলবে এরকমই লাইফ। কালো পোশাক পরা বন্ধ করবেন, যত কালো পোশাক পরা বন্ধ করবেন তত লাইফ, মাথাটা ব্রেইনটা পারফেক্টলি কাজ করবে, নাহলে ব্রেইনের নার্ভাস সিস্টেমে ডিস্টার্বেন্সেস আসে। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা, একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9078793113 এই নাম্বারে। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল, যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরো নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরো কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্ত্বর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যায় বা কেমন হোটেল পাবো তাই নিয়ে বড় চিন্তা হয়। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে। পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে শিটং, তেলি, লামাহাটা, এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস আপনারা পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান তাহলে সত্ত্বর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। বন্ধুরা, এই যে এত কিছুর সমস্যার এক চুটকিতেই সমাধান বোধহয় দৈপায়ন স্যারের হাতেই সম্ভব। তার কারণ ওই যে বললাম যে উনি কথা যেরকম বলেন তার সাথে কিন্তু সমাধানের রাস্তাও বলে দেন। তো স্যার, তাহলে এই যে আমরা বাস্তু নিয়ে যে আজকে যে চর্চাটা হলো, সেক্ষেত্রে অনেকেই বলে বাস্তু কি, বাস্তু আমি মানি না, বা যাই হোক, না মানলে তো ব্যাপারটা তো আলাদা। কিন্তু এই যে এত কিছু যে আপনি বললেন তার বিশালতা এবং গভীরতা তাহলে অনেকটাই, এটা হচ্ছে একদম পুরো মহাসমুদ্রের মতো, কোনো শেষ নেই। কারণ আপনার বাড়ির স্ট্রাকচারও তো কোনো শেষ নেই না, এক একজন এক এক রকম বাড়ি করছে। কারোর ধরুন বাড়িটা ধরুন একতলার যে ছাদ আছে সেই ছাদটা ধরুন উপর দিকে ধরুন আরও অনেকটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে বাইরের দিকে একটা কলাম দিয়েছে, একটা পিলার দিয়েছে, সুন্দর সুন্দর ডিজাইনের আর্কিটেকচারের বাড়ি উঠছে, ঠিক আছে। কাজেই সেগুলোর তো একটা নানা রকম এফেক্ট তো থাকে। হ্যাঁ, কত তলায় আপনি থাকছেন, যদি ফ্ল্যাট হয় আপনার কত তলায় থাকছেন, হ্যাঁ, সেটারও একটা এফেক্ট থাকে। নিচে যদি কোনো ভুল থাকে সেই এফেক্টকে আপনি পাবেন, সেটা ম্যাটার করছে আপনি কত তলাতে রয়েছেন। হ্যাঁ, আপনার এখানে কোনো বড় নদী বা কোনো সাগর বা কোনো কিছু আছে নাকি কাছাকাছি, তাহলে তারও এফেক্ট ওই যে কোন পাড়ে পড়ছে, পূর্ব পাড়ে, দক্ষিণ পাড়ে, না কোন পাড়ে পড়ছে সেটাও দেখতে হয়। আপনার আশেপাশে কোনো বড় মাঠ আছে,
মাঠটা কি সারা জীবনই থাকবে সেটাও একটা ব্যাপার। আপনি মাঠ ভেবে কিনে নিলেন, আমিও বলে দিলেন আপনি কিনে নিন, খুব ভালো জায়গা মাঠ আছে, মাঠটা কোন দিকে, ফাঁকা জায়গাটা কোন দিকে আছে দেখতে হয়। তারপর দেখা গেল ওই মাঠটা হয়তো সরকার নিয়ে নিল, নিয়ে বিরাট বড় একটা কিছু করে দিল, ওখানটা মাঠ আর নেই, ঠিক আছে, কাজে সেগুলোও ভাবতে হবে। তো সেই সব কিন্তু করে। তারপর হচ্ছে আপনার কোন রাস্তায় রয়েছে, রাস্তাটা কেন করে, রাস্তাও করে। ধরুন আপনার বাড়িটা রয়েছে একটা গলিতে, যেটা ধরুন ডেড এন্ড। ডেড এন্ড মানে হচ্ছে মানে আপনার ওই গলিটাই শেষ, মানে ওদিকে আর কোনো যাওয়ার রাস্তা নেই, আপনাকে এবার উল্টো দিকে ব্যাক করতে হবে আর কি, ওটাকে বলা হয় ডেড এন্ড, ঠিক আছে। ডেড এন্ড হলে কি হয়, এনার্জিটা ওই পর্যন্তই যায়, তারপর ফেরত চলে আসে, আস্তে 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 ওই জায়গাটা না ডেড এনার্জি জমা হয়ে যায়। এবং ডেড এন্ডে যত এরকম বাড়ি দেখবেন, ধরুন গলির মধ্যে রয়েছে যার পরে আর যাওয়ার জায়গা নেই, দেখবেন তাদের না আর্থিক অবস্থা, শারীরিক অবস্থা সব দিক দিয়ে দেখবেন খুব মানে খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি যতই সেখানে বাস্তু রেকটিফিকেশন করুন, কাজ হবে না। একদমই তাই। অনুষ্ঠান আমাদের একদম শেষের দিকে, কিছু করার নেই, কারণ সময়ের বাঁধনে আমরা আবদ্ধ। যতটুকু পাওয়া যায় দৈপায়ন স্যারের কাছ থেকে ততটুকু সমস্যার সমাধান আপনাদের জন্যই সেই অনুষ্ঠান জ্যোতিষশাস্ত্রের পরামর্শ। তো স্যারকে আবারও আসার ধন্যবাদ জানানো হলো আমাদের স্টুডিওতে। স্যার, যারা আসতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেটা যে কোনো পারপাসেই, আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, অ্যাড্রেস আমার কেষ্টপুর, অনলাইন এবং অফলাইন দুটো টাইপের কনসালটেশনই হয়। আর ফোন নাম্বার আমার নামের পাশে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কল করে বুকিং করে আসতে হবে। তবে একটা কথাই বলি, যারা সত্যিকারে নিজে থেকে চেঞ্জ করতে চান তারাই কাইন্ডলি কল করুন, ঠিক আছে। অযথা শুধুমাত্র ইনফরমেশন, উল্টোপাল্টা জিনিস এগুলোর জন্য যেন না কল করা হয়, আমি এটাই বলবো। কারণ অনেক ভুলভাল কলও আসে, তো এটাও একটা প্রবলেমেটিক। তো সেটা যাতে না হয় এটাই আমি দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করব, যাদের প্রয়োজন তারাই কল করুন। একদমই তাই, কারণ আপনারা ডক্টরের কাছে গেলে যেরকম ডক্টর ডায়াগনোসিস করে বিভিন্ন টেস্ট সাজেস্ট করেন, তারপরে আপনার রোগটা নির্ণয় করা সম্ভব হয়, সেই রকমই একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলেও বিভিন্ন ধরনের সমস্যায় আপনারা জর্জরিত হয়ে তার কাছে যান, কিন্তু সে কিন্তু সঠিকভাবে বিচার না করে পথ এগোবেন না। তো তার জন্য সঠিক একজন অ্যাস্ট্রোলজারও দরকার, তার গাইড অনুযায়ী চলা দরকার। আর ওই যে বললাম, আমাদের যে মূল টপিক ছিল বাস্তু, সুতরাং একটা বাড়ি কিনে নিলাম, একটা ফ্ল্যাট কিনে নিলাম, অনেক দিনের স্বপ্ন, সেটা স্বপ্ন অবশ্যই, সেটাকে বাস্তবে রূপদান করুন, কিন্তু তার আগে অতি অবশ্যই স্যার যেভাবে বললেন যে প্রতিটা জায়গা ছক অনুযায়ী যদি চলা যায়, তাহলে জীবনটা স্মুথ হতে বাধ্য। যেখানে আপনারা সারা জীবন থাকবেন বলে স্থির করছেন, বা বাসস্থান যেটা বলা যায়, তো সেটাকে তো ঠিক অবশ্যই আপনাদেরই করতে হবে। তার জন্য সঠিক গাইড দরকার, তার জন্য দৈপায়ন স্যারকে অবশ্যই দরকার। তো তার জন্য অতি অবশ্যই চেম্বারে আসুন, ওনার সাথে ভিজিট করুন, ওনার সাথে কথা বলুন এবং সঠিক রাস্তায় হাজির হয়ে যান। তো ততক্ষণ এসটিভি বাংলার পর্দায় জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুষ্ঠানে আবারও কোনো একজনকে হাজির করা হবে আপনাদেরই জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার আপনাদের প্রত্যেককে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।